রান্নাঘরের কাজ শেষ করতে করতে আয়াতের কিছুটা দেরি হয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই ওর নজরে এলো সোফায় গা এলিয়ে দিয়ে আরভান গভীর ঘুমে মগ্ন। মাথার নিচে একটা কুশন দেওয়া, এক হাত নিচের রান্নাঘরের কাজ শেষ করতে করতে আয়াতের কিছুটা দেরি হয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই ওর নজরে এলো সোফায় গা এলিয়ে দিয়ে আরভান গভীর ঘুমে মগ্ন। মাথার নিচে একটা কুশন দেওয়া, এক হাত নিজের পেটের ওপরে রাখা। আয়াত ধীর পায়ে এগিয়ে গিয়ে সোফার পাশে কার্পেটের ওপরে বসলো। চাঁদের আলো জানালা দিয়ে চুইয়ে আরভানের তীক্ষ্ণ মুখশ্রীর ওপরে পড়েছে। আয়াত অপলক চেয়ে রইল সেই মুখটার দিকে। ঘন চোখের পাপড়িগুলো যেন নিখুঁতভাবে আঁকা কোনো তুলির আঁচড়। ঘুমের ঘোরেও ওর সরু ভুরু জোড়া সামান্য কুঁচকে আছে, যেন অচেতনেও সে কোনো এক গভীর চিন্তায় নিমগ্ন। লোকটাকে কি এক অপার্থিব সুন্দর লাগছে এই আধো আলো ছায়ায়। কিছুক্ষণ আগের রান্নাঘরের সেই পাগল করা দৃশ্যগুলো আয়াতের চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠল। মনের অজান্তেই ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এই তো সেই আদুরে বাচ্চাটা, যে একটু আগে তার কাছে ছোট ছোট আবদার করছিল। আয়াত আলতো করে আরভানের গালে নিজের আঙ্গুলগুলো বোলালো। আরভানের এই ট্রিম করা দাড়িওয়ালা গালটা ওর ভীষণ পছন্দের, দেখলেই বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। প্রতিটা নারী মানে কি তার প্রিয় পুরুষের জন্য একটা সুপ্ত ইচ্ছা জাগে, নাকি সে একাই তার স্বামীর এই ব্যক্তিত্বের প্রতি এতটা আসক্ত? কি অদ্ভুত! কিছুদিন আগেও যাকে সহ্য করতে পারত না, আজ তার প্রতি এই টান কোথা থেকে এলো? আজ তার সামান্য সান্নিধ্যের জন্য আয়াতের মনটা কেন এভাবে ব্যাকুল হয়ে ওঠে? আয়াত খুব সাবধানে আরভানের মাথাটা একটু তুলল, কুশনটা সরিয়ে দিয়ে নিজে সোফায় বসল। তারপর পরম মমতায় আরভানের মাথাটা নিজের কোলে টেনে নিল। ঘুমের ঘোরেই আরভান কিছুটা নড়ে চড়ে উঠল। হয়তো কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্ত হলো। অচেতনেই সে মুখ ঘুরিয়ে আয়াতের পেটের দিকে ফিরল। আরভানের তপ্ত নিঃশ্বাস আয়াতের পেটে এসে বিঁধতেই এক অদ্ভুত শিহরণ ওর সারা শরীরে বয়ে গেল। আয়াত কয়েক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। কিছুক্ষণ দম বন্ধ করে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলো। তারপর আরভানের সিল্কি চুলে বিলি কেটে দিতে দিতে খুব নিচু স্বরে ডাকলো, আরভান, শুনছেন? হুম। আরভানের বুজে আসা চোখ থেকে খুব সংক্ষিপ্ত এবং ভারী একটা উত্তর এলো, আপনি তো কিছুই খাননি, একটু উঠে কিছু খেয়ে নিন না প্লিজ। খালি পেটে ঘুমানো একদম ঠিক না। আরভান চোখ না খুলেই বিড়বিড় করে বলল, খাচ্ছি তো। আয়াত অবাক হয়ে ভুরু কুঁচকে বলল, কি খাচ্ছেন? খাবার তো ওখানেই পড়ে আছে। আরভান এবার মুখটা আয়াতের পেটে আবারও গভীর করে গুজে দিয়ে অস্পষ্ট স্বরে বলল, বইয়ের আদর খাচ্ছি, ডিস্টার্ব করবেন না তো। আয়াত স্তব্ধ হয়ে বসে রইল। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। এই মানুষটা মুহূর্তের মধ্যে কিভাবে সব গাম্ভীর্য ধুয়ে মুছে দিয়ে এমন পসেসিভ পাগলামি করতে পারে? আরভান যেন কয়েক জন্মের ক্লান্তি নিয়ে আবারও ঘুমের অতলে হারিয়ে গেল। দেখে মনে হচ্ছে কতদিন এই মানুষটা ঠিকমতো শান্তিতে ঘুমায়নি। আয়াত নিষ্পলক চেয়ে রইল আরভানের শান্ত অবয়বের দিকে। কি এক মায়া জড়িয়ে আছে এই মুখটাতে। এই মায়ার বাঁধনে সে কবে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে তা সে নিজেও জানে না। এই বাঁধন যে এত শক্তিশালী হবে তা আয়াত বোধহয় কোনোদিন কল্পনাও করেনি। কয়েক মিনিট পর আরভান হঠাৎ ধড়ফড় করে উঠে বসল। চোখের ঘুম ঝেড়ে ফেলে সে আয়াতের দিকে একবার তাকালো, কিন্তু সেই চোখে আগের সেই আদুরে ভাবটা মুহূর্তেই উধাও। একদম নিরাসক্ত এবং গম্ভীর গলায় বলল, তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার কলেজ আছে, সঠিক সময়ে তৈরি থেকো। বলেই আরভান কোনো উত্তরের অপেক্ষা না করে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আয়াত বিস্ময়ে বিমূঢ় হয়ে সোফায় বসে রইল। এই মানুষটা আসলে কি দিয়ে তৈরি? কিছুক্ষণ আগের সেই আবেগপ্রবণ মানুষটা মুহূর্তেই কেমন যেন অচেনা আর শীতল হয়ে গেল। কেন একে বোঝা এত কঠিন? কখনো সে আগুনের মতো উত্তপ্ত, আবার কখনো
বরফের মতো শীতল। আয়াত দীর্ঘশ্বাস ফেলে খাবারের টেবিলের দিকে তাকালো। একটি বন্ধ অন্ধকার ঘর। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করলেও ভেতরটা যেন ঘনীভূত অন্ধকারে ঠাসা। রুমের প্রতিটি আসবাবপত্র তছনছ হয়ে আছে। দেওয়ালে লাগানো দামি কাচগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মেঝেতে বিছিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো প্রলয় বয়ে গেছে। এলোমেলো চুলে মেঝেতে বসে শূন্য দেওয়ালে তাকিয়ে আছে জেসিকা। ওর সুন্দর মুখের একপাশে এখন আরওয়ানের দেওয়া সেই কলঙ্কের ক্ষত। কিছু দূরে দাঁড়িয়ে আছে লিওনার্ড। জেসিকার এই বিধ্বস্ত রূপের দিকে তাকিয়ে লিওনার্ডের বুকটা মোচড় দিয়ে উঠল। যে মেয়েটি একদিন আগেও নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে বেড়াতো, আজ সে সম্পূর্ণ বিধ্বস্ত। লিওনার্ডের হয়তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু নিজের প্রিয়তমার এমন করুণ অবস্থা দেখে সে মোটেও আনন্দিত হতে পারল না। লিওনার্ড ধীর গলায় বলল, স্যারকে বলেছি, সে তোমাকে খুঁজে পাওয়া গেছে। তুমি আপাতত বাইরে বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছিলে, এটাই জানানো হয়েছে। যদিও তোমার বাবা এটা পুরোপুরি বিশ্বাস করেনি, তাই তিনি এখনই তোমার সাথে কথা বলতে চান। লিওনার্ড একটু থেমে জেসিকার প্রতিক্রিয়ার অপেক্ষায় রইল। জেসিকা কোনো উত্তর দিল না। লিওনার্ড দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমি আপাতত বিষয়টা সামলে নিয়েছি। বলেছি যে তুমি খুবই ক্লান্ত আর ঘুমাচ্ছ, কিন্তু এভাবে বেশিক্ষণ আড়াল করা যাবে না। তোমার উচিত তার সাথে অন্তত একবার কথা বলা। জেসি, চেহারা নিয়ে এতটা ভেঙে পড়া তোমার সাজে না। আর এখন সার্জারি সহ অনেক উন্নত ট্রিটমেন্ট আছে। তোমার চেহারা আবারও সুন্দর করা সম্ভব। এবার ওঠো, নিজেকে সামলাও। জেসিকা হঠাৎই এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। ওর হাসিতে কোনো শব্দ নেই, কেবলই বুকফাটা আহাকার। শুনেছিলাম পুরুষের ভালোবাসা নাকি খুব ভয়ঙ্কর হয়। আজ সেটা নিজের হাড় দিয়ে অনুভব করলাম। লিও, এভি কেন আমায় এইভাবে ভালোবেসে ফেলল না লিও? কেন ওই সামান্য মেয়েটার জন্য সে এতটা নিচে নামলো? একটু থেমে সে লিওনার্ডের চোখের দিকে তাকিয়ে বলল, লিও, তুমি তো সবসময় বলো তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। তাহলে আমার জন্য তুমি কি ওই আয়াতকে মেরে ফেলতে পারবে না? ওকে শেষ করে দাও লিও। লিওনার্ড স্থির দৃষ্টিতে জেসিকার দিকে তাকালো। ওর কণ্ঠে কোনো দ্বিধা নেই, বরং এক রূঢ় বাস্তবতা ফুটে উঠল। না জেসি, পারবো না। যাকে শুধু ভয় দেখানোর অপরাধে জ্যান্ত মানুষের হাত পা কাটা হয়েছে, সেই আয়াতের দিকে চোখ তুলে তাকানোর সাহস আমার নেই। আমি তোমাকে ভালোবাসি, তবে আমি তোমাকে এতটাও ভালোবাসি না জেসি, যে তোমার প্রতিশোধ মেটাতে গিয়ে আমি আরভানের তলোয়ারের নিচে গলা বাড়িয়ে দিব। জেসিকা এবার কান্নায় ভেঙে পড়ল। লিওনার্ড এমন নিষ্ঠুর কথাগুলো তাকে ভেতর থেকে যেন দুমড়ে মুচড়ে দিল। লিওনার্ড সাহস করে কাছে এগিয়ে এসে জেসিকাকে বুকে আগলে নিল। অন্য সময় হলে জেসিকা হয়তো তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সপাটে চড় মারত, কিন্তু আজ সে কিছুই করল না। আজ সে অসহায়। তার সব অহংকার আজ চুরমার হয়ে গেছে। সে লিওর বুকের মুখ লুকিয়েই ডুকরে কেঁদে উঠল। সে জানে আরভান চৌধুরী নামক সেই মাদকতা এখন তার জন্য নিষিদ্ধ বিষ। আত্মস্বরে জেসিকা বলল, আমাকে এভাবে আগলে রাখো লিওনার্ড। আজ আমি বড্ড একা হয়ে গেছি। লিওনার্ড জেসিকার চুলে হাত বুলিয়ে দিয়ে দৃঢ় স্বরে বলল, রাখবো। সব সময় এভাবেই তোমাকে আগলে রাখবো। শুধু আরবানের পথ থেকে নিজেকে সরিয়ে নাও জেসি। গাড়িটা আয়াতের কলেজের সামনে প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আরভান স্টিয়ারিং এ আঙ্গুল দিয়ে তাল ঠুকছে আর অপলকে আয়াতের থমথমে মুখের দিকে তাকিয়ে আছে। আয়াত গম্ভীর হয়ে পাশের সিটে বসে জানালার বাহিরে তাকিয়ে রইল, যেন আরভানের অস্তিত্বই তার কাছে নেই। আরভান একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত কিন্তু মাদকতা ভরা গলায় বলল, তোমাকে কি শেষমেশ কোলে করে ক্লাসে দিয়ে আসতে হবে মিসেস? চাইলে বলতে পারো, তোমার স্বামীর গায়ে কিন্তু প্রচুর শক্তি আছে। তোমাকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমি রাখি। আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে একবার আরভানের দিকে তাকালো, তারপর আবারও সামনের দিকে নজর ফেরালো। আরভান কিছুটা সরে এসে আয়াতের হাত ধরতে নিলে আয়াত এক ঝটকায় হাত সরিয়ে নিল।
আরভান বাঁকা হাসল। সে এবার আয়াতের এলোমেলো চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে দিয়ে আঙ্গুলের ডগা দিয়ে ওর গালে স্লাইড করতে করতে আয়াত আবারও হাত সরিয়ে দিল। কিন্তু আরভান দমাবার পাত্র নয়। সে জোর করে আয়াতের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পড়ল। আয়াত বিরক্ত হয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে জ্বালাচ্ছেন কেন? মানুষকে কি আপনার মানুষ মনে হয় না? সবসময় কি নিজের যা ভালো লাগে সেটাই করবেন? আরভানের ভুরু মুহূর্তের জন্য কুঁচকে গেলেও পরক্ষণে সে ঠোঁট বাঁকিয়ে হাসল। আয়াত আরো বিরক্ত হয়ে বলল, হাসবেন না একদম। কথায় কথায় হাসবেন কেন আপনি? আমার রাগ কি আপনার কাছে রসিকতা মনে হয়? আরভান এবার সশব্দে হেসে উঠল। সে আয়াতকে কোমরে জড়িয়ে নিয়ে নিজের দিকে কিছুটা টেনে আনলো। কি হয়েছে মিসেস? এত রেগে আছেন কেন? সকালের মিষ্টি রোদ কি আপনার সহ্য হচ্ছে না? আয়াত সরতে চাইলেও আরভান তাকে আরো শক্ত করে ধরে রাখলো। আয়াত চেঁচিয়ে বলল, কেন রাখবো না? কাল রাত থেকে আপনার অদ্ভুত ব্যবহার সহ্য করছি। কি ভেবেছেন আপনি? সকালে উঠে একবারও ভালো করে কথা বললেন না। আমি বললাম আজ কলেজে যাব না। আপনি সেটার উত্তর না দিয়ে হুকুম করলেন, 5 মিনিট সময় দিচ্ছি, বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আমি কি আপনার হুকুমের গোলাম? কাল রাতে না বলেছিলাম যে রেগে থাকলে সরাসরি বলে দিলেই পারতেন? এত অভিযোগ আপনার? আমি ভাবলাম পড়াশোনার ফাঁকি দেওয়ার জন্য কলেজে যেতে চাইছেন না। আপনার ওপরে আমি বেশিক্ষণ রেগে থাকতে পারি না মিসেস। আমি জানতাম আপনি পড়াশোনা নিয়ে সিরিয়াস। এখন দেখছি উল্টো। আরভান চৌধুরীর বউ অশিক্ষিত, এটা লোকে জানলে আমার সম্মানের কি হবে? আরভান হালকা মেজাজে বললেও আয়াত রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলে ফেলল, তাহলে খুব বেশি শিক্ষিত দেখে কাউকে বিয়ে করুন না। জেসিকা কোথায়? যান তার কাছে, সে তো আপনার লেভেলেরই শিক্ষিত। আরভান মুচকি হেসে বলল, বুঝেছি, আজ আপনি ঝগড়া না করে ক্লাসে যাবেন না। চলুন, আমি ক্লাসে দিয়ে আসছি। হ্যাঁ, যাবেনই তো। কলেজের মেয়েরা আপনার দিকে তাকিয়ে গিলবে আর আপনার তো তা বেশ ভালোই লাগবে। আয়াত বিদ্রূপ করেই কথাটা বলল। আরভান এবার আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর হলো। আয়াত, তুমি আসলেই গিরগিটি হয়ে গেছো। আমার চেয়েও ওপরের লেভেলের। যা না চেয়ে না যেতে চাইলে যা না যাবে। তাই বলে এভাবে ইনসিকিউরড ফিল করাটাও ঠিক মানাচ্ছে না। ওকে, যেতে হবে না। সারাটাক্ষণ বাড়িতে প্যাঁচার মতো মুখ করে বসে থাকো তাহলে। আয়াত আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে সোজা কলেজের ভেতরে হাঁটা দিল। একবারও পেছনে ফিরে তাকালো না। আয়াত সোজা ক্লাসে গিয়ে দেখলো তানিয়া বসে আছে। তানিয়া তাকে দেখেই পাশে এসে বসলো। কেমন আছো আয়াত? তানিয়া বেশ উচ্ছ্বাসিত। হুম, ভালো। তুমি কেমন আছো? আয়াত ম্লান হেসে উত্তর দিল, একদম ফার্স্ট ক্লাস। চলো না, আজ ক্লাস ব্যাংক করে কোথাও ঘুরতে যাই? তানিয়া উৎসাহ দিল। একদম ইচ্ছা করছে না রে তানিয়া। আচ্ছা তাহলে থাক। জানো, আজ সকালে আমার এক ফ্রেন্ড আমাকে একটা বিশাল রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। এত চমৎকার জায়গা সেটা। তুমি আর আমি একদিন যাব। আয়াত মুচকি হেসে বলল, অবশ্যই যাব। শোনো, একটা কথা বলি। তানিয়া কিছুটা ইতস্থ নিয়ে ফিসফিস করে বলল, জানো ওই রেস্টুরেন্টে এভির এন্টারটেইনমেন্টের মালিক আর এভিও ছিল। এভি এন্টারটেইনমেন্টের মালিক আরভান চৌধুরীকে সে একটা মেয়ের সাথে বসেছিল। দুজনকে পাশাপাশি দেখে মনে হচ্ছিল তার গার্লফ্রেন্ড। ওই মেয়েটা আরভানের ফোন নিয়ে কিছু একটা করছিল আর আরভানও সেটা বেশ মনোযোগ দিয়েই দেখছিল। আমার বাস চলে আসায় পুরোটা দেখতে পারিনি, তবে আয়াতের ভেতরটা নিমিষেই জ্বলে উঠল। সে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলো, কোন মেয়ে? দেখতে কেমন? ফর্সা, নীল চোখ আর লাল চুল? আরে না, কোনো অস্ট্রেলিয়ান না, বাঙালি। তবে দেখতে ঠিক বলিউডের হিরোইনদের মতো। অসম্ভব সুন্দর। তানিয়া উত্তর দিল, কতক্ষণ আগে দেখেছো? তারা কি এখনো সেখানে আছে? আয়াত উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। আয়াতের অস্থিরতা তানিয়াকে থতমত খাইয়ে দিল। সে কিছু একটা আঁচ করার চেষ্টা করে বলল, এই মিনিট 5 আগে, সামনের ওই রেস্টুরেন্টেই। এখনো আছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তানিয়া একটু ইতস্ত করেই যোগ করলো, আচ্ছা আয়াত,
ওইদিন তোমাকে সেভাবে ধমকে গাড়িতে তুললো ওই লোকটাকে? তোমার সাথে তার সম্পর্ক কি? শোনো আয়াত, আমি বলছি এইসব বড় বিজনেসম্যানদের চরিত্র মোটেও ভালো হয় না। ওই লোকটাকেও তোমার জোর করে নিয়ে যেতে দেখেছিলাম, তাই বলেছি সাবধানে থেকেও দূরত্ব বজায় রেখো। আয়াতের মুখ থমথমে হয়ে গেল। ক্লাস করার মানসিকতা তার উবে গেছে। সে উঠে দাঁড়ালো। আমাকে সেখানে একটু নিয়ে যাবে? চলো তো এখনই। তানিয়া পেছনে পেছনে ছুটতে ছুটতে বলল, আয়াত তুমি কি ওর গার্লফ্রেন্ড নাকি? হায় আল্লাহ, এই মানুষের প্রেমে তুমি কি করে পড়লে? এরা তো মেয়েদের জাস্ট একদিনের বেড পার্টনার বানায়, তারপর মুখের ওপরে টাকা ছুড়ে দেয়। তুমি মুভিতে বা নিউজে দেখো না? আয়াত এবার রাগে চিৎকার করে উঠল, বাজে কথা বন্ধ করো। আমার স্বামী মোটেও তেমন লোক নয় সে। তানিয়া যেন আকাশ থেকে পড়ল, স্বামী? আরভান চৌধুরী তোমার স্বামী? আয়া তার উত্তর না দিয়ে রেস্টুরেন্টের দিকে দ্রুত পা বাড়ালো। আরভান বড় বড় কথা, অন্য কোনো নারীর স্পর্শে সে আসে না। আজ সে নিজের চোখে প্রমাণ দেখবে। আয়াত যখন রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো, কাচের ওপাশ দিয়ে দেখা যাচ্ছে ভেতরে কেউ নেই। আরভান নেই, সেই মেয়েটিও নেই। তার বিরক্তি আর রাগ এখন চরমে। একটু আগে আসলেই হয়তো হাতে নাতে ধরা যেত। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। পেছন ফিরে আবারও কলেজের দিকে যাবে ভাবতেই সামনের মানুষটাকে দেখে তার বুকটা কেঁপে উঠল। অস্পষ্ট স্বরে মুখ নিয়ে বের হয়ে এলো, আপনি?